এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুজোর আগেই আরও ৩-৪ জন জেলে ঢুকতে চলেছে। এবার কার্যত খেলা ঘুরিয়ে দিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এইদিকে আবার ফের রাজ্যে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি। এবার আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির একটি দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। সকাল থেকেই চলছে একাধিক জায়গায় সিবিআই হানা। এইদিকে আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এক গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তৃণমূল। রাজভবনে বসে নাকি বিজেপির বৈঠক হতো, এমনই গোপন ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো এইবার তৃণমূল। একই সাথে এইদিকে আবার রাজ্যপালকে ভয়ঙ্করভাবে টোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত চাপে পড়তে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এইদিকে আবার পুজোর মাসে রেশনের নিয়মে বিরাট বড়সড় বদল করলো রাজ্য সরকার। এ মাস থেকেই কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী মিলবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার। আপনার কাছেও রেশন কার্ড থেকে থাকলে এবং আপনি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনিও জেনে নিন আপনার কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন এই মাস থেকে। আজ এই রকমই একের পর এক বিরাট বড় আপডেট উঠে এসেছে। আজকের ভিডিওতে এই সমস্ত আপডেটগুলি নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পুজোর আগে ৩-৪ জন জেলে ঢুকবে, ফের খেলা ঘুরিয়ে দিলেন দিলীপ ঘোষ। তো কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলোনি বস্তি এলাকায় বহু মানুষের বাস। সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলতে, তাদের সমস্যার কথা জানতে সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখান থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ বলেছেন, কেউ জামিনে আছে, কেউ আবার জেলে আছে। পুজোর আগে বা পুজোর পরে অনেকে জেলে যাবে, তদন্ত হলে পুজোর আগেই ৩ থেকে ৪ জনের জেলে যাওয়া উচিত। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যের সব দপ্তরেই দুর্নীতি হয়েছে, সবাই জানে, পুরসভাতেও হয়েছে। আমার মনে হয় অন্যান্য যে সমস্ত পুরসভার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেখানেও তদন্ত হবে, দোষীদের সাজা দেওয়া দরকার আছে। তো দেখুন, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না করে দিল হাইকোর্ট। তো মাথা তুলে দাঁড়ানোর একটা বদাভ্যাস আছে সত্যের, শুধুমাত্র স্বচ্ছ তদন্তই মানুষের আশা ভরসা ফেরানো সম্ভব। তথ্য প্রমাণ নথির অভাব দেখলে আদালত চোখ বন্ধ করে বসে রাখতে পারে না। সবাইকে চেষ্টা করতে হবে যাতে দোষীরা ধরা পড়ে, উপযুক্ত শাস্তি হয়। নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেকের মামলায় এমনই নির্দেশ ডিভিশন বেঞ্চের। এই মামলার তদন্তে আদালতের হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ বলল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করবেন, এমনটাই আশা করছে আদালত। তো দেখুন, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে রাজভবনে নাকি বিজেপির বৈঠক হতো, তৃণমূল নেতার ভয়ঙ্কর তথ্য ধুয়ে দিচ্ছে বিজেপি। তো দুদিন আগে পর্যন্ত যাকে বিজেপির হয়ে কথা বলতে হতো, যে দিন রাত বিজেপির পার্টি অফিসে পড়ে থাকতো, বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবার পর সেই লোকটি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এককালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ধুয়ে দিয়েছেন, যা ইচ্ছা তাই বলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখন তিনি বিজেপি থেকে তৃণমূলে এসে বড় নেতা সাজার চেষ্টা করছেন। এমন একটা ভাব যেন তিনিই তৃণমূলের প্রতিষ্ঠাতা। বঙ্গ রাজনীতিতে এক রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে কটাক্ষ করে তেমনই বলছে সমালোচক মহল। কিন্তু কেন তারা এই কথা বলছে আপনারা সকলেই জানেন, জয়প্রকাশ মজুমদারের কথা। জয়প্রকাশ বাবু এবার রাজভবনকে নিয়ে এক ভয়ঙ্কর তথ্য দিলেন, যে তথ্যে কার্যত টালমাটাল রাজ্য রাজনীতি। তৃণমূল বলছে জয়প্রকাশ বাবু তো বিজেপিতে ছিলেন, তাই তিনি বিজেপির ঘরের কথা এবার ফাঁস করে দিয়েছেন। এবার বিজেপি কি বলবে, কিন্তু বিজেপির দল বদল করা এই নেতার বক্তব্য নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। এই দিন তৃণমূলের রাজভবন চলো কর্মসূচিতে বক্তব্য রাখেন এই জয়প্রকাশ মজুমদার, যেখানে তিনি বলেছেন, আমি দীর্ঘদিন বিজেপিতে ছিলাম, আমি বলছি একসময় এই রাজভবনে রাজ্যপালের নিরাপত্তায় গোপন মিটিং হতো। অর্থাৎ জয়প্রকাশ বাবু অভিযোগ করেছেন যে এই রাজভবনকে বিজেপি পার্টি অফিসে পরিণত করেছে। একসময় তিনি যখন বিজেপিতে ছিলেন তখন এই রাজভবনে নাকি বিজেপির গোপন মিটিং অনুষ্ঠিত হতো, আর সেটা নাকি রাজ্যপালের প্রশ্রয় হয়েছে, এমনটাই জয়প্রকাশ বাবুর অভিযোগ। তবে নতুন নতুন তৃণমূল হওয়া এই নেতার বক্তব্যকে বিন্দুমাত্র আমল দিতে চাইছে না গেরুয়া শিবির। তো দেখুন, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি। সাত সকালে আলিপুরদুয়ারের একাধিক জায়গায় সিবিআই হানা। তো আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতি কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার কোমর বাঁধল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সকালে সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী এবং হিসাব রক্ষক শম্পা চৌধুরীর বাড়িতে হানা দেয় সিবিআই। চলছে জোর তল্লাশি। আলিপুরদুয়ারের এই সমবায় সমিতির বিরুদ্ধে ওই জেলার বহু মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। বিগত 3 বছর ধরে ওই আর্থিক তছরূপের তদন্ত
তদন্ত চালিয়ে যাওয়ার পরও তার কোনো কিনারা করতে পারেনি সিআইডি। এরপর কলকাতা হাইকোর্টে যায় মামলা। তো দেখুন আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, কার নির্দেশ নিতে আপনি দিল্লি গেলেন? রাজ্যপালকে ফের তোপ অভিষেকের। তো হঠাৎ করে আপনি আবার দিল্লি পালিয়ে গেলেন কেন? কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন? ধর্না মঞ্চ থেকে ফের রাজ্যপালকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন কাল বিকেল 5:30 দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল। দার্জিলিং রাজভবনে দলের 2-3 জনকে পাঠাবো, তবে রাজ্যপালকে এখানে এসেই আমার সঙ্গে দেখা করতে হবে। এটা অহংকার নয়, এটা অধিকার। দিল্লি কাণ্ডে আজ এবার কলকাতায় রাজভবনের সামনে ধর্নায় বসেছেন অভিষেক। শনিবার সেই কর্মসূচির দ্বিতীয় দিনে অভিষেক বলেছেন, আমাদের সকালে একটা ইমেল পাঠানো হয়েছে যে রাজ্যপাল ব্যস্ত রয়েছেন, রাজ্যপাল উত্তরবঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি দল যদি শিলিগুড়ি বা কলকাতায় দেখা করতে চায় তাহলে আমরা যেমন চাই উনি সেটা করবেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে পাল্টা বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। বিবৃতিতে উল্লেখ, রাজ্যপাল তিনি জমির মাটির কাছাকাছি গিয়েছিলেন, সেটা কখনোই জমিদারি নয়। জমির কাছাকাছি না গিয়ে শহরের রাজপ্রসাদ থেকে বন্যা কন্ট্রোল করা, সেটা হচ্ছে নিউ জমিদারি। সঙ্গে বার্তা, ঘেরাও নয় ঘর আও। এই দিন অভিষেক বলেছেন, প্রথমত এটা ঘেরাও নয়, ঘেরাও তো গেটে হয়, আমরা গেট থেকে অনেকটা দূরে রয়েছে। রাজভবনে 10টা গেট রয়েছে, আমরা কোনো গেটের বাইরে বসে নেই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, বাংলার অধিকার, বাংলার প্রাপ্য আদায়ের করার স্বার্থে ঘর আও। উনি বলছেন উনি নিজেই ঘরে নেই, আমি ঘরে কি করে যাব? যে নিজেই ঘরে নেই সে আমাকে ঘরে রাখে কি করে? তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে, পুজোর মাসে রেশনের নিয়মে বদল। দেখে নিন কোন কার্ডে কত মিলবে খাদ্য সামগ্রী। তো রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের কাছে তাদের ন্যূনতম চাহিদা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের রেশন কার্ড দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলির অন্ন সংস্থানের জন্যই এই রেশন ব্যবস্থা চালু করা হয়েছে সরকারের তরফে। আর এইবার যখন অক্টোবর মাস উৎসবের মাস, সেই সময় রেশনের খাদ্য সামগ্রী প্রদানের নিয়মে বদল আনা হলো। পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে, চলুন দেখে নেওয়া যাক। আরকিএসওয়াই নিয়ে বলা হয়েছে যে আরকিএসওয়াই 1 এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে কার্ড পিছু 5 কেজি করে চাল পাবেন। অর্থাৎ এই ক্যাটাগরির কার্ড রয়েছে এমন কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি 5 হয় তাহলে ওই পরিবার অক্টোবর মাসে 25 কিলো চাল পাবেন। পুজোর মাসে অতিরিক্ত 6 কেজি চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পরিবার পিছু। আরকিএসওয়াই 2 এই ক্যাটাগরির রেশন কার্ডধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। অক্টোবরে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু 2 কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে জঙ্গলমহল, পাহাড়ি এলাকা এবং চা বাগান এলাকার বাসিন্দারা যদি এই ক্যাটাগরির কার্ডের উপভোক্তা হয়ে থাকেন তাহলে তারা বাড়তি খাদ্য সামগ্রীর সুবিধা পাবেন অক্টোবর মাসে। পিএইচএইচ এবং এসপিএইচএইচ যাদের রয়েছে এই 2 ক্যাটাগরির রেশন কার্ড গ্রাহকরা অক্টোবর মাসে মাথাপিছু 3 কেজি করে চাল পাবেন, 1 কেজি করে আটা এবং 2 কেজি করে গম বিনামূল্যে পেয়ে যাবেন। পিএইচএইচ কার্ড হোল্ডারদের পুজোর মাসে পরিবার পিছু অতিরিক্ত 6 কেজি চাল দেওয়া হবে। এসপিএইচএইচদের জন্য কোনো রকম পরিবর্তন করা হয়নি। তারপর বলা হয়েছে এআই এই ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা সবচেয়ে বেশি পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল, 13 কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। অন্যদিকে চিনি কিনতে চাইলে 13 টাকা 50 পয়সা কেজি দরে কিনতে হবে। অক্টোবর মাসে এই কার্ড হোল্ডারদের 8 কেজি চাল এবং 3 কেজি গম পরিবার পিছু অতিরিক্ত দেওয়া হচ্ছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।